স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি তাই বনন্ত, এবং স্টুডিওতে আলোচনায় আমার সাথে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক সেকেন্দার আলী। সেকেন্দার, আপনাকে শুভ সকাল। এবং আজকে একটা বিগ ডে বাংলাদেশের ক্রিকেটে, ওয়ান অফ দ্য বিগ ডেজ আর কি আজকে হবে। আই গেস যে ভালো দল গড়বেন, যে 6টা ফ্র্যাঞ্চাইজি আজকে তারা বিপিএল এর যে প্লেয়ার ড্রাফটে নাম লেখাবেন। আমরা প্রতিবেদনও দেখবো, তার আগে একটু ইনিশিয়ালি আপনার কাছ থেকে শুনতে চাই যে যেইভাবে ঘটনা প্রবাহ চলছে, যেই 7 জনের নাম আমরা শুনলাম, আবার আজকে সকালেও পড়ছিলাম বিভিন্ন গণমাধ্যমে 9 জনের কথাও বলা হচ্ছে, তার মধ্যে একজন বিদেশিও রয়েছেন। সো একটা রেড জোন, মানে বিজয় কালকে যা যা বলেছেন সব কিছুতে মনে হচ্ছে যে সাধারণ মানুষ বা ক্রিকেট ফ্যানরা বিজয় বা মোসাদ্দেকদেরকে ফিক্সার হিসেবে ধরে নিয়েছে, বাট বিসিবি বলছে তারা রেড জোনে রয়েছে। পুরো ব্যাপারটাতে কোথায় যেন একটা গোজামিল রয়েছে, কোথায় যেন একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে সময় থেকে তদন্ত শুরু করেছে এবং তাদেরকে কিন্তু ডেকেছিলেন ইন্টারভিউতে, সেই সব জায়গার যখন আপনার কনক্রিট এভিডেন্স আপনি পেয়েছেন, তখন যেটা করা উচিত ছিল আপনার ফার্দার চেক পয়েন্টগুলোতে একটু আরও আগে করতে পারলে ভালো হতো। সেটা একটু দেরি হয়ে গিয়েছে। অ্যালেক্স মার্শালকে 1 মাস আগে দিয়েছেন। ওরা তো একটু ধীরে ধীরে কাজ করে, কারণ প্রত্যেকটা কাজকে তারা খুব গুছিয়ে এবং যেটা আন্তর্জাতিক ল পারমিট করে সেই ল অনুযায়ী তারা ডিসিশনগুলি দেয়। সেই জায়গা থেকে একটু সময় নিয়েছেন, যে কারণে আপনার 11th আওয়ারে এসে নামগুলো এসেছে। যদি এটা আরও কিছুদিন আগে শেষ করা যেত এবং ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে সেখানে আপনার বলা যেত যে এই অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে, আপনারা এটার পক্ষে যুক্তি দিন, আপনি নির্দোষ সেটা প্রমাণ করেন। যদি না প্রমাণ করতে পারে তাহলে তাকে পানিশমেন্ট যা দেওয়ার সেটা দিবে। কিন্তু সেটা হচ্ছে যে 11th আওয়ারে যে কোনো কিছু করা কিন্তু ভালো না, সেটা কিন্তু বিতর্ক তৈরি করে, যেটা এখন এই মুহূর্তে করে দিয়েছে। জাস্ট নিলামের আগের দিন আপনি যখন 7 জন ক্রিকেটার তালিকা থেকে সরিয়ে দিলেন, আর 2 জন রয়েছেন যারা এই প্রাথমিক তালিকাতে ছিল না। তাদের মধ্যে একজন হলেন আলামিন হোসেন, যিনি আমেরিকায় রয়েছেন বর্তমানে, এবং আরিফুল হক, যিনি সিলেটে খেলেছিলেন। তো এই যে 2 জনকে মিলে এই হলো 9 জন। এই 9 জনের অন্য 2 জন আর 2টো প্লেয়ারের নাম এসছে, যদিও তারা কিন্তু আসলে ফিক্সিং কারণে তাদেরকে সরানো হয়নি। তারা রেড জোনেও না বা ইতে না। তারা হচ্ছেন, একজন হলো 2 বছর ক্রিকেট খেলেন না, মনির খান, যিনি বরিশালের। তিনি বেসিক্যালি এই কারণে একটা অভিযোগ এসেছিল, সে দীর্ঘদিন না খেলার একজন প্লেয়ার, তাকেও ড্রাফটে রাখা হয়েছে। এই কারণে গাজী আশরাফ হোসেন লিপু সাহেব পরবর্তীতে অবগত হওয়ার পরে এখান থেকে সরিয়ে দিয়েছেন এবং আরেকজনকে সেম ক্যাটাগরিতে। তবে রেড জোন বিসিবি যেটা করেছে, সেখানে আপনার এই 9 জন বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে বিদেশি একজন ছিল, যাদের এবং বাংলাদেশে আরও কিছু ক্রিকেটার রয়েছেন যাদের এনাফ ডকুমেন্টস বা প্রমাণ না থাকার কারণে তাদেরকে আপনার আম্বার ক্যাটাগরি, মানে সেকেন্ড ক্যাটাগরিতে রাখা হয়েছে। 4টা ক্যাটাগরিতে করা হয়েছিল, একটা রেড জোন, দ্বিতীয় আম্বার, তৃতীয় আপনার ইয়েলো এবং গ্রিন। তো যেহেতু রেড জোনটাই ধরা হচ্ছে তাদের যথেষ্ট প্রমাণ আছে এবং তাদেরকে আসলে এই জায়গা থেকে স্কেপ করার জন্য এবং তাদেরকে ফার্দার ইনভেস্টিগেশন অথবা যে কোনো ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে একটা প্রক্রিয়ার শেষ করা প্রয়োজন মনে করেছেন তারা। সেই জন্যই তাদেরকে আসলে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যেহেতু ক্রিকেট বোর্ড, বিসিবি, তাদের যে কোনো কিছু করার অধিকার, রাইটস বাংলাদেশের ক্রিকেট ফিল্ডে তাদের রয়েছে। কোন প্লেয়ারকে তারা প্লেয়ার ড্রাফটে রাখবে, কাকে রাখবে না, এই ডিসিশনটাও তারা নিতে পারে। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে, মানে প্রশ্নটা উঠছে যে প্রক্রিয়াটা নিয়ে, যে 7 জনকে তারা বাদ দিয়েছেন, সেটা রেড জোনে তারা রয়েছেন, তাদেরকে নিয়ে ফিক্সিং এর সন্দেহ রয়েছে এবং তারা ভাবছেন যে এই প্লেয়ারগুলো নতুন কোনো ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হলে আবারও এমন ঘটনা ঘটাতে পারেন। এটার উপর বেস করে বাদ দেওয়ার প্রক্রিয়াটা ঠিক আছে কিনা, এবং সেটা আবার এই প্রক্রিয়ার মাধ্যমে এই প্লেয়ারদের সাথে ইনজাস্টিস কোথাও হলো কিনা। কারণ কোনো প্লেয়ার যদি ফিক্সার হিসেবে শেষমেশ প্রমাণিত না হন, সেক্ষেত্রে তার সামাজিক সম্মান খুনির ব্যাপার তো রয়েছে। দেখুন, অন্য দেশে যেটা হয় সেটা হচ্ছে যে আইসিসি যেটা করে সেটা হচ্ছে 11th আওয়ার পর্যন্ত কোনো প্লেয়ারের নাম জানতে পারে না। নর্মালি রেয়ার কেস, পৃথিবীতে আমরা দেখিনি যে ফাঁস হয়ে যাওয়া, শুধুমাত্র একটা ঘটনায় ফাঁস হয়েছিল বাংলাদেশে, তাছাড়া আর কোনো ঘটনা কিন্তু এভাবে ফাঁস হয় না 11th আওয়ার পর্যন্ত, ডিক্লেয়ার না করা পর্যন্ত। সেই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগেও যেটা আশরাফুলদের ক্ষেত্রে হয়েছিল, ওই সময় যারা অনেকগুলি ক্রিকেটার কিন্তু আপনার পার পেয়ে গেছিলেন যখন ট্রাইব্যুনালে নেওয়া হলো এবং তারা নির্দোষ প্রমাণিত হয়ে তারা কিন্তু মুক্ত হয়েছিলেন এবং ক্রিকেটে খেলেছিলেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছিল কি, যখন আকসু টিম তখন কাজ করেছিল বাংলাদেশে বিপিএলের সঙ্গে, তো সেই তারা যে ইনভেস্টিগেশনটা করছিলেন এবং ইনভেস্টিগেশনের ফলে যাদের নাম এসেছিল সামনে, তখন বা ট্রাইব্যুনালে যাওয়ার আগেই তাদেরকে সমস্ত অ্যাক্টিভিটিস থেকে আপনার স্থগিত করা হয়েছিল, মানে তাদের কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়েছিল, যেটা এখন বিজয়দের ক্ষেত্রে করা হয়েছে। যদি
ট্রাইব্যুনাল যেহেতু ট্রাইব্যুনাল হয়নি, আপনার যেহেতু অ্যান্টি কারাপশন ইউনিট আপনাদেরকে একটা নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী আপনাদের একটা ব্রিফ করা উচিত ছিল এবং বলা উচিত ছিল এই প্লেয়ারদের সঙ্গে আলোচনা করে আপনারা কেউ এখনও মানে কোনো কিছু প্রমাণিত বা প্রমাণিত নয়, সেহেতু যেহেতু ট্রাইব্যুনালে যেতে হবে আপনাদের, সেই কারণে আপনাদেরকে আমরা সাময়িক স্থগিত রাখছি, আপনাদের খেলা থেকে বিরত রাখছি। তো সেই জায়গা থেকে যদি হতো আলোচনা, তাহলে আমার মনে হয় না এতটা আন্দোলিত হতো বা এতটা উত্তেজনা একটা পর একটা পরিস্থিতি তৈরি হতো। প্রক্রিয়াটা আসলে যেটা করছে সেই প্রক্রিয়াটার মধ্যে নিজেরাই আসলে ফেসে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই কাজগুলো আগে করতে পারতো, অথবা একটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিতে পারতো যে হ্যাঁ এই কয়জন ক্রিকেটার আমাদের রেড জোনে আছে, তাদের ব্যাপারে ইনভেস্টিগেশন হয়েছে, সেই ইনভেস্টিগেশনের প্রেক্ষিতে আবার ফার্দার অ্যাসেসমেন্ট হয়েছে। যিনি অ্যান্টি কারাপশন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অ্যান্টি কারাপশন ইউনিটের প্রধান, সাবেক প্রধান, তিনি এই কাজটা করেছেন, অ্যালেক্স মার্শাল। তো তার উপর আমরা আস্থা রাখছি এবং মূল্যায়নের উপর, সো আমরা তাদেরকে বিরত রাখছি। সেটা আগে করতে হতো, 11th আওয়ারে করার ফলে আজকে কালকে বিসিবি এমনিতেও বলেছে, মানে সহসভাপতি স্বাগত সাহেব বলেছেন যে এই প্রক্রিয়ার মধ্যে যখনই তাদের মনে হবে যে কেউ রেড জোনে রয়েছেন বা এমন কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত ছিলেন, তাকেও তারা বাদ দিয়ে দিবেন। সেকেন্দার, আজকে বিপিএল এর নিলামটা ফাইনালি হচ্ছে, সেই নিলামেও যাব, কিন্তু সামনে যখন আমরা এমন পরিস্থিতি বিসিবির কাছ থেকে আবারও দেখব, কারণ আবারও যে কোনো প্লেয়ারকে তারা তদন্তের ক্ষেত্রে রেড জোনে নিতেই পারে, সেই ক্ষেত্রে মনে হয় প্রক্রিয়াতে তারা একটু প্লেয়ারের সাথে কথাও বলতেও পারে, আগে থেকে প্লেয়ারকে জানাতে পারে, বা গণমাধ্যমকে পরিষ্কার বার্তা দিয়ে বিষয়টা যদি, কারণ বিসিবির কাছ থেকে বার্তাটা মনে হয় পরে এসেছে, তার আগেই গণমাধ্যম নিউজ করে ফেলেছে, যে কারণে প্লেয়াররা আসলে তারা মনে করছে যে তাদের সামাজিকভাবে তাদের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তো এই জায়গাটায় মনে হয় বিসিবির করণীয় কিছু রয়ে গেছে। বিসিবি যেটা চেয়েছিল, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনার পরোক্ষে মানে সরাসরি তারা নিজেরা নামগুলো ডিক্লেয়ার করতে চায়নি এবং তারা সেটা করেনি, এবং তারা কিন্তু প্রত্যেকটাই যারা পরিচালক রয়েছেন বা সংশ্লিষ্ট গভর্নিং কাউন্সিলের যারা সদস্য রয়েছেন, তারা কিন্তু সেই জিনিসটা ক্লিয়ার করেছেন। বাট তারা যেটা চেয়েছিলেন সেটা হলো পরোক্ষে মিডিয়ার মাধ্যমে এটাকে ছড়িয়ে দিতে এবং যাতে জিনিসগুলো সবাই জেনে যায়, এবং সেটা কিন্তু তারা সাকসেস তাদের জায়গায়, এবং সাকসেস হওয়ার ফলে প্রতিক্রিয়া অনেকে দেখিয়েছেন। দেখেন এখানে প্রত্যেকের মোটামুটি এক ধরনের কমেন্টস তো রয়েছে। আপনি যদি শফিউলের কথা চিন্তা করেন, তিনি কিন্তু একটা কথাও বলে ফেলেছেন যে চুনোপুটি ধরে, কিন্তু বড় বড় রাঘব বল যে রয়ে গেছে সেদিকে নজর নেই। তার মানে হচ্ছে যে কিছু তো সামথিং হ্যাপেন্ড, চুনোপুটি দে ডিড সামথিং, তারা কিন্তু একটা পরোক্ষে কিন্তু নিজের অজান্তেই হোক বা ইতে স্বীকার করে নিচ্ছে কিছু একটা হয়েছে তারা বা কিছু একটা করেছেন। আবার ধরেন বিজয় প্রমাণ চাচ্ছেন, পাবলিকলি প্রমাণ কখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা কেউ তদন্ত কমিটি দেবে না। তদন্ত কমিটি যে প্রমাণটা দেবে সেটা হলো ট্রাইব্যুনালে আপনাকে ডাকবে, এই প্রমাণ আছে আপনার বিরুদ্ধে এবং আপনি এখন প্রমাণ করেন যে আপনি দোষী বা নির্দোষী, আমরা দোষী প্রমাণ করছি, আপনি নির্দোষ প্রমাণ করেন। তখন ওই যে ক্রিকেটার থাকে সেই ক্রিকেটারকে আসলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো আর প্লেয়ারদের শত্রু না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই 7 জন বা 9 জন ক্রিকেটারকে একেবারে খেলতে দিল না এমনিতে। আর এখানে যারা পরিচালক হয়েছেন কিংবা বিসিবিতে যারা রয়েছেন ক্রিকেট সংশ্লিষ্ট, তারা কেউ আসলে কারো শত্রু নন ক্রিকেটের। সেক্ষেত্রে তারা যেটা করেছেন সেটা হলো বেটারমেন্ট অফ ক্রিকেট, কারণ এই ক্রিকেটটাকে গত কয়েক বছর ধরেই যেরকম আওয়াজ উঠছিল এই যে স্পট ফিক্সিং বা এইসব ইস্যু নিয়ে, সেটা কিন্তু মিডিয়া অলওয়েজ লিখে আসছিল। শুধু তাই নয়, এবার কিন্তু আইসিসি সরাসরি এই যে ইনভেস্টিগেশন যেটা হয়েছে 3 সদস্যের কমিটি, উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করেছিলেন, তারা কিন্তু আইসিসির কাছ থেকে সরাসরি সহযোগিতা পেয়েছেন। কিভাবে আপনি জেনে থাকবেন যে ওখানে যে বেটিং সাইটগুলো রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, সেই বেটিং সাইটগুলো নিয়ে কাজ করেন কিছু এজেন্সি রয়েছে যারা হচ্ছে প্রত্যেকটা বল বা কোন ডেলিভারিগুলি কিংবা ব্যাটারদের অ্যাক্টিভিটিস দেখে তারা জাজ করতে পারে এইগুলি হতে পারে সন্দেহ ভাজন এইগুলো। তো সেই ডাটাগুলো আইসিসির সঙ্গে তারা শেয়ার করেন, বিকজ অফ আইসিসির সঙ্গে ওইসব এজেন্সির চুক্তি রয়েছে, এবং সেই ডাটাগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সরবরাহ করেছিলেন যারা তদন্ত করেছেন তাদের কাছে, এবং সেই প্রেক্ষিতে তারা করে যাচ্ছে কিন্তু ওই অ্যানালাইসিস ধরে বাদবাকিগুলি ইন্টারভিউ করেছেন এবং সামনে এগিয়ে নিয়েছেন। আপনি বলছেন প্রক্রিয়া ঠিক আছে, বিসিবি যেভাবে তদন্ত করেছে ডেফিনেটলি প্রক্রিয়া ঠিক আছে। আপনি যে খেলার দুনিয়া সেকেন্দার যেটা বলছিলেন যে এনসিএল খেলবেন নাকি প্রিমিয়ার লিগ খেলবেন রেড জোনের প্লেয়াররা, সেটা আবার বাকি কমিটির হিসেব কেমন হলো ব্যাপারটা? মানে আপনি যাদেরকে এই জায়গাটা কিন্তু গলদ, পুরোটাই গলদ। আপনি যখন একটা ডিসিশন নেবেন সেই ডিসিশনটা ফুললি কমপ্লিটলি আপনার যত প্যাকেজ রয়েছে, যত রকম আপনি কোনো কিছুই খেলতে পারবেন না। হ্যাঁ, কোনো কিছু খেলতে পারবেন না, যেটা প্রিভিয়াসলি আমরা দেখেছি, এবং অন্য আরও যেসব আন্তর্জাতিক ঘটনা ঘটেছে সেই সব ক্ষেত্রেও আমরা দেখেছি। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা করতে পারতো, সেটা যদি তাদের কাছে যেহেতু এনাফ ডকুমেন্টস রয়েছে, প্রমাণ রয়েছে, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল গঠনের জন্য দ্রুত
ট্রাইব্যুনাল গঠন করতে পারতো এবং বিপিএল চলুক বা অন্য খেলাগুলো চলুক, সেই খেলার থেকে তাদেরকে বিরত রেখে দ্রুত ভিত্তিতে ট্রাইব্যুনালের কাছে হাজির করতে পারতেন। এবং আরেকটা যে কাজ করতে পারতেন সেটা হচ্ছে ফার্দার ইনভেস্টিগেশন করতে হলেও একটা ঘোষণা দিতে পারতো যে 1 মাসের মধ্যে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করব এবং এই ইনভেস্টিগেশনের পরে ট্রাইব্যুনাল হবে। তার আগ পর্যন্ত কেউ খেলতে পারবে না এবং কোথাও খেলতে পারবে না। আপনি হাফ খেলবেন, এটাই খেলতে পারবেন না, এটা মানে কেমন হলো? এটাতেই তো আপনার সন্দেহের জায়গাটা আপনার প্রকট করে দিলেন। সেই জায়গাটা উচিত হয়নি যে আপনি এইভাবে একটা খেলতে পারবে আরেকটা খেলতে পারবেন না। এবং সেন্ট্রালি ডিসিশনটা আসা উচিত ছিল ডিসিপ্লিনারি যে কমিটি রয়েছে তাদের মাধ্যমে, অথবা আপনার যারা অ্যান্টি কারাপশন ইউনিট রয়েছে তাদের মাধ্যমে। আসলে নিজেরা বসেনি, মানে এই সিদ্ধান্তটা জানানোর আগে হয়তো নিজেরা যদি বসতেন তাহলে আর একটু, আমার কাছে মনে হয় এটা পুরো ছাড়া একটা ব্যাপার। ছাড়া মানে অ্যান্টি কারাপশন ইউনিট ডেফিনেটলি দে আর দ্য ইন্ডিপেন্ডেন্ট বডি, এবং ইন্ডিপেন্ডেন্ট বডি মানে হচ্ছে তারা যে ডিসিশনটা দেবেন কাদেরকে দেবেন? ডিসিপ্লিনারি কমিটিকে দেবেন। ডিসিপ্লিনারি কমিটির বিষয়টা হচ্ছে তারাই এসে দিবেন যে একটা সিদ্ধান্ত নেবেন বোর্ড মিটিংয়ের মাধ্যমে যে এই প্লেয়ারগুলি যেহেতু রেড জোনে রয়েছে এবং তাদের ব্যাপারে পুরো ইনভেস্টিগেশন হবে অথবা তাদেরকে ট্রাইব্যুনালে নেওয়া হবে, মানে যে ট্রাইব্যুনাল গঠন করবে ততদিন পর্যন্ত ঘরোয়া কোনো খেলায় খেলতে পারবে না। বিকজ অফ সেকেন্ডার আমরা একটা ব্রেকে যাব, তার আগে ছোট্ট করে একদম ছোট করে বলবেন যে যেই প্লেয়ারদের নাম এসেছে, মোসাদ্দেক বলেন, বিজয় বলেন, আলাউদ্দিন বাবু, শফিউল, এনাদেরকে নিয়ে তো আসলে রীতিমতো আলোচনা হয়, মানে সাংবাদিক পাড়ায় তো কথা হয় যে কোথাও কিছু একটা ফিশি রয়েছে। শুধু সাংবাদিক পাড়ায় কেন, ক্রিকেটের প্রত্যেকটা মহলেই কিন্তু তাদের বিরুদ্ধে কোনো না কোনো সময় আলোচনা হয়েছে। এনামুল হক বিজয় নিজেও কিন্তু একবার এক ইন্টারভিউতে স্বীকার করেছিলেন তাকে নিয়ে সন্দেহ পোষণ করে ক্রিকেটার ড্রেসিং রুমে। কেন করে এই জিনিসটা কিন্তু মানে তাকেই বোঝা উচিত ছিল এবং তার উপলব্ধি করা উচিত ছিল। যেহেতু তার সহকর্মীরা তাকে আস্থার জায়গায় রাখে না, সেই জায়গাটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। এখন জাতীয় দলে আপনি চান্স পাচ্ছেন, এতদিন হয়তো কোনো কিছুই হয়তো আপনার বিরুদ্ধে যায়নি, এই কারণে আপনাকে এতদিন কেউ বাধা দিতে পারেনি বা বাধা দেওয়ার চেষ্টাও করেনি। কেউ করেছে কি না আমি জানি না, তবে এই আলোচনা কিন্তু ছিল আজকের না। গত বিপিএল যখন ম্যাচ চলে, মানে টুর্নামেন্ট চলে, তখন কিন্তু এটা র্যান্ডম নিউজ হচ্ছে। বাংলাদেশ নয়, শুধুমাত্র আন্তর্জাতিকভাবে ইভেন আন্তর্জাতিকভাবে কিন্তু নিউজ হয়েছে, আপনি নিজেও দেখেছেন। সো জি সেকেন্ডার, মানে এই আলোচনাগুলোতে আসলে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ ঢাকা পড়ে গেছে। আমরা একটা ব্রেকে যাব, ফিরে এসে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ নিয়ে কথা বলবো। দেখছেন ডিবিসি খেলার দুনিয়া, ফিরছি ছোট্ট বিরতির পরে। স্বাগত আরো একবার, দেখছেন ডিবিসি খেলার দুনিয়া। আয়ারল্যান্ডের সাথে দ্বিতীয় টি-20 জিতে বাংলাদেশ সিরিজের সমতা পেরেছে। স্টুডিওতে আমার সাথে আলোচনায় যুক্ত আছেন সেকেন্দার আলী। সেকেন্দার, 138 2 উইকেটে বাংলাদেশ ছিল এবং এরকম স্পোর্টিং উইকেটে আমরা যেই প্রত্যাশাটা করি সেই প্রত্যাশার পথেই খুব ভালো পারভেজ ইমরান খুব ভালো ব্যাটিং করেছেন, ক্যাপ্টেন খুব ভালো ব্যাটিং করেছেন। সাডেনলি ওই যে বাংলাদেশের পা হরকে যাওয়ার, যেটা আমরা এশিয়া কাপেও দেখেছি, তারপর তো হরহামেশা চলছি, এই পা হরকে যাওয়া লাস্টে প্যানিক মোমেন্ট, থ্যাংক গড বাংলাদেশ ফাইনালি কাম ওভার করেছে সেই বিপদটা। কিন্তু এটা বিশ্বকাপের আগে এই ধরনের ম্যাচ মোমেন্টাম কি আসলে আমাদের জন্য সতর্ক বার্তা, নাকি এটা আসলে একটা লেসন? আপনি যেটা কিভাবে দেখছেন? ডেফিনেটলি আপনার অনেক আগেই বাংলাদেশের প্রিপারেশনটা শুরু হয় অনেক লেটে, এবং বাংলাদেশ লেট শুরু করার ফলে কিন্তু কখনোই গুছিয়ে উঠতে পারে না। এবং এবারও আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে একটু আগে শুরু হয়েছিল, কিন্তু আরও আগে শুরু করা উচিত ছিল। যখন একটা টুর্নামেন্ট শেষ হয় আর একটা টুর্নামেন্টের জন্য আপনার প্রস্তুতি তখন থেকে নেওয়া উচিত ছিল, এবং ক্যাপ্টেন সিলেকশনও তখনই হওয়া উচিত ছিল। তো বেটার লেট দেন নেভার। তবে যেটা হয়েছে, এখন বাংলাদেশ 11th আওয়ারে এসে কেন আপনার পরীক্ষা নিরীক্ষা করতে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে? আপনি একজন মিডল অর্ডার ব্যাটার, আপনি কেন এখন ফাইন্ডিং করতে যাবেন? আপনার এটা তো আরও অন্তত 2টো সিরিজ আগেই হয়ে যাওয়ার কথা, এবং লাস্ট সিরিজ এটা বিশ্বকাপের আগে আপনার। এরপরে বিপিএল আপনি খেলবেন, সেখানে প্রিপারেশন হবে ইন্ডিভিজুয়াল প্লেয়ারের, সেটা কিন্তু টিম কম্বিনেশন বা টিম প্লেয়ারের প্রিপারেশন হবে না, কারণ সব প্লেয়ার তো একসঙ্গে খেলবে না, এক দলে খেলবে না। তো এই জায়গায় আপনার একেবারে সলিড টিমটা খেলানো উচিত ছিল, এবং সেই সলিড টিমটা আপনার প্রত্যেকটা ম্যাচ ডমিনেট করে জিতবে সেরকম মোরাল অবস্থায় এবং তাদের স্ট্রেংথ কন্ডিশন সেই জায়গায় থাকা উচিত ছিল। কিন্তু সেটা তারা করতে পারেনি, দেখাতে পারেনি। মানে হচ্ছে হলে বাংলাদেশের প্রিপারেশনটা টোটালি খুব একটা ভালো জায়গায় নেই। বিপিএল এর মতোই আর কি, মানে এইখানেও যে বিশ্বকাপের আগে আমরা একটা টোটাল প্ল্যানিং নিয়ে যাব, সেই প্ল্যানিংয়েও অনেক ছেদ রয়েছে। প্রধান নির্বাচক লিপু এবং আমাদের টি-20 ক্যাপ্টেনের যে বিবাদ, সেই বিবাদের পরে আপনি শুনেছেন হয়তো যে সাবেক প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু অনেক কিছু বলেছেন, যে লিপু সাহেব খেলা দেখতে যান না মাঠে, তার যে কোরামের প্লেয়াররা ছিলেন বা তার প্যানেলের আন্ডারে যারা খেলেছিলেন তাদেরকে নিয়ে, সো কোন নতুন কোনো প্লেয়ার এখনো আসেনি। সবকিছু মিলিয়ে বিশ্বকাপে বাংলাদেশের চান্সেস কতটুকু দেখেন টু কোয়ালিফাই ফর দিস, মানে পরের রাউন্ড আর কি?
আমি মনে করি যদি বাংলাদেশ তার পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারে এবং সবার মধ্যে ইউনিটিটা থাকে এবং এখানে যদি কোনো রকম মেন্টাল টর্চার না করা হয়, বাইরে থেকে কোনো ইনপুট না দেওয়া হয়, তাহলে বাংলাদেশ টিমটা আপনার সুপার এইটে যাওয়ার সক্ষমতা রাখে। বিকজ অফ এখানে যদিও ডেথ গ্রুপে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ রয়েছে, ইংল্যান্ড রয়েছে, এই দুটো দলের মধ্যে ইংল্যান্ডকে এখন কিন্তু তারা খুব একদম সুপার টিম তা না। কিন্তু আপনি আয়ারল্যান্ডের কাছে হারলে তো নেপালের কাছেও হারতে পারেন, মানে হারতে পারেন, বাট কন্ডিশনটা যখন এইখানে আপনার আরেকটু প্রিপারেশন ভালো করতে হবে এবং এই বিপিএল এখন যেটি আপনার ইন্টারন্যাশনাল সিরিজটা হচ্ছে এইরকম কন্ডিশনে আপনার বিপিএল এর প্রত্যেকটা স্পোর্টিং উইকেট যেন প্রত্যেকটা প্লেয়ার ভালো একটা সেট ইতে থাকে, ব্যাটিং সেট আপে থাকে, যেন ওখানে গিয়ে আপনার মাইলস্টোনটা তারা ইমপ্লিমেন্ট করতে পারে এবং তাদের যে স্পিরিট এবং ক্রিকেটীয় যে শটসগুলো তারা যেন প্রপারলি খেলতে পারে, কনফিডেন্স নিয়ে খেলতে পারে, বোলাররা যেন তাদের স্কিলগুলোকে এক্সিকিউট করতে পারে, সেই জায়গা যদি না করতে পারে বা দুর্বলতা তৈরি হয় কোনো কারণে, কনফিডেন্স ডাউন থাকে, তাহলে কিন্তু আপনি খুব একটা ভালো করতে পারবেন না। কারণ ইন্ডিয়াতে আমাদের বিশ্বকাপ যেটা হয়েছে, আমরা কিন্তু প্রিভিয়াসলি ওয়ানডে বিশ্বকাপে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স আমাদের নেই। তার সঙ্গে সঙ্গে 2016 সালে যে টি20 বিশ্বকাপ খেলেছিল সেখানে দুই একটা ম্যাচ বাদ দিলে আপনার সুপার এইটে কিন্তু তেমন কিছু করতে পারেননি। কলকাতায় বিশেষ করে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খুব বাজেভাবে হেরেছিলেন 2016 সালে। একই জায়গায় কিন্তু আপনার 3টা ম্যাচ খেলতে হবে, সেটা 3টা ম্যাচ হলো প্রথম 3টা ম্যাচে, এবং লাস্টে গিয়ে মুম্বাইতে খেলতে হবে যেটা হলো আপনার প্রথম রাউন্ডের, তো গ্রুপ রাউন্ডের। তো সেই জায়গায় বাংলাদেশের উচিত হবে এখন থেকে গ্রুপ ধরে ধরে, যদিও বিপিএলে প্রত্যেকটা প্লেয়ার চলে যাবে, কিন্তু ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের উচিত হবে যারা ফিজি থাকবেন, বিশেষ করে অ্যানালিস্ট থাকবেন, তাদের মাধ্যমে প্রত্যেকটা টিম নিয়ে অ্যানালিসিস করে তাদেরকে ইনপুট দেওয়া এবং তারা যেন ওইভাবে প্রিপারেশন নেন। আদার দিন বাংলাদেশের জন্য কিন্তু আমরা যদি 2020-এর পরে যে অস্ট্রেলিয়ায় টি20 ওয়ার্ল্ড কাপটা হলো, ওটার পর থেকে যদি আপনি টি20 ওয়ার্ল্ড কাপের রেশিওটা দেখেন, বেশিরভাগ উইকেট কিন্তু স্পোর্টিং ছিল না। সেটা আপনি দুবাই বলেন, ওমান বলেন, ভারতে বলেন, অনেক স্পিনিং ট্র্যাকে খেলা হয়েছে, একটু স্লো টার্ফ ছিল। এবারে ভারতে কি আপনি কিরকম উইকেট এক্সপেক্ট করছেন? একটু স্লো হলে তো বাংলাদেশের জন্য বেটার, উইকেটে মানিয়ে নেওয়াটা সহজ হয়। ভারতের উইকেট কিন্তু ডিফারেন্ট, লো অ্যান্ড স্লো হয় খুব কম। কলকাতা যদি হয়, যেহেতু আপনার ইডেন গার্ডেন্সের একটা সুবিধা রয়েছে, এখানে মোটামুটি বাংলাদেশের টাইপের উইকেটও থাকে, আবার খুব ভালো উইকেটও থাকে। তবে ভালো উইকেট টি20 ওয়ার্ল্ড কাপে হয়তো ভালো উইকেটে দিবে, কারণ হচ্ছে এটা আইসিসি টুর্নামেন্ট। যত বেশি ওভার খেলা হবে তত আপনার টিভি প্রোডাকশন যারা থাকে তাদের জন্য তো এটা প্রয়োজন। তো সেই সব চিন্তা করে ম্যাচগুলোকে লেন্দি করার জন্য, দীর্ঘ করার জন্য স্পোর্টিং উইকেট দেবেন। আপনার যে কথাটা বললেন, আপনার মাঝখানে যে দুটো বিশ্বকাপ গিয়েছে 21 সালে এবং আপনার 24-এ, এই দুটো বিশ্বকাপের কন্ডিশনটা ডিফারেন্ট ছিল বিকজ অফ আপনার দুবাইয়ের কন্ডিশন বা মিডল ইস্টের যে কন্ডিশন, সেটা আমরা জানি যে এখানে খুব একটা ভালো স্পোর্টিং উইকেট হয় না। এখানে ম্যাক্সিমামটাই আপনি একটু স্পিনিং ফ্রেন্ডলি হয়, বোলারদের জন্য একটু সুবিধা থাকে, লো উইকেটের হয়। আবার ওয়েস্ট ইন্ডিজের যে খেলাটা হলো, আমেরিকা তো নতুন একেবারে কন্ডিশন, সেই কন্ডিশনগুলিতে আপনি খুব ভালো ট্র্যাক আশা করতে পারেন না, কারণ তারা ক্রিকেট নেশন না, মাটিগুলো আনতে হয়েছে অন্য জায়গা থেকে, নতুন করে উইকেট বানাতে হয়েছে। আবার ওয়েস্ট ইন্ডিজের যেসব গায়না টানা যেসব জায়গায় খেলা হয়েছে, ওখানে সবসময়ই আসলে বাংলাদেশের মতো উইকেট থাকে এবং বাংলাদেশের চেয়ে নিচে উইকেট থাকে। বাংলাদেশের উইকেট বরঞ্চ আপনার ওইসব কন্ডিশনের চেয়ে বেটার উইকেট বানানো সম্ভব, যদিও আমাদের এখানে বানানো হয় না। কারণ হচ্ছে আমাদের এখানে স্পিন জন্মগত একটা সুবিধা নেওয়ার অভ্যাস রয়েছে, যাতে আমরা স্পিন দিয়ে প্রতিপক্ষকে কাবু করে অভ্যস্ত, সেই জায়গা থেকে আমাদের সবসময় স্পিন ট্র্যাক বানানো হয়। রিসেন্ট পাস্টে যেটা আমরা দেখেছি, জাতীয় লিগে এই চেঞ্জটা এসেছে যে তারা ভালো উইকেটে, স্পোর্টিং উইকেটে খেলে এবং পেস বোলারদের তুলে আনার জন্য তারা এই চেষ্টাটা করেছেন। আগের সিলেক্টর যাদের কথা বলেছেন, মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশা, তারা এই প্রক্রিয়াটাকে ডেভেলপ করে গেছে, যেটার আউটপুট এখন পাওয়া যাচ্ছে। টনি হেমিং ভালো কাজ করছেন, আপনি বলছিলেন স্পোর্টিং উইকেট, বাট স্পোর্টিং উইকেটে আপনি ইটস রিয়েলি গুড টু সি যে বাংলাদেশ 170 চেস করে জিতেছে, কিন্তু আয়ারল্যান্ডের মতো দল যখন স্পোর্টিং উইকেটে আপনার নিজের মাটিতে 170 করছে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে, এটা কি অ্যালার্মিং কিনা বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ বোলারদের জন্য? আয়ারল্যান্ডের ব্যাটিং সাইড কিন্তু টি20তে তারা ভালো করে বিকজ অফ আগেরগুলিও দেখবেন মোটামুটি, যদিও তারা সম্প্রতি খুব ভালো রেজাল্ট নেই, কিন্তু তারা ফাইটিংটা করতে পারে। বাংলাদেশ আমার মনে হয় প্রথমে জাজ করতে পারেন না, তারা টেস্ট খেলে গিয়েছে, তারা মনে করেছে আয়ারল্যান্ড
ঠিক আছে টেস্টের মতোই আমরা তাদেরকে উড়িয়ে দেব, সেই জাজমেন্টের জায়গায় হয়তো তারা একটু পিছিয়ে ছিল, যে কারণে তাদের বোলিং সাইডটা খুব বেশি আপনার বাইটিং ডেলিভারি দিতে পারেনি। আপনি দেখবেন মুস্তাফিজ ছাড়া কেউ কিন্তু এরকম আউটস্ট্যান্ডিং বোলিং করতে পারেনি, স্পিনার প্লাস আপনি যাদের কথাই বলেন পেস বোলিং কোনো ডিপার্টমেন্টই না। আর গতকাল যেটা হয়েছে সেখানেও কিন্তু আপনার বোলিংয়ে যে আপনি যখন শুধুমাত্র আপনার পেস দিয়ে কিংবা আপনার স্পিন দিয়ে সেটা করতে পারবেন না, এই ভ্যারিয়েশনগুলি লাগবে। যখন আপনি একটা স্কিল কাজ করছে না, কাটার কাজ করছে না, তখন স্লোয়ার দেবেন, স্লোয়ার দেন। আপনার এই ভেরিয়েশন বৈচিত্র্য দিয়ে যদি আপনি পারেন তাহলে তাদেরকে কত কম রানে আটকে রাখা যায় সেই চেষ্টাটা করতে পারেন। যখন আপনি জানলেন যে এখানে রানের উইকেট এবং অনেক ভালো বেশি স্কোর হয়, তখন আপনাকেও সেই স্কোর করার মতো, অর্থাৎ আপনি যখন পরে ব্যাট করছেন তখন ডিউয়ে বল ভিজে যাচ্ছে, এই জায়গায় থেকে আপনাকে তো অনেক ভালোভাবে কনভিন্সিংলি জেতা উচিত ছিল, কিন্তু সেটা আপনি করতে পারেননি। তার মানে হচ্ছে আয়ারল্যান্ডের চেয়ে আপনি কিছুটা বিহাইন্ড রয়েছেন। আপনি বড় পরীক্ষা হয়ে যেত যদি কালকে আপনার প্রথমে ব্যাট করতেন এবং পরে যদি বোলিং করতে হতো, কারণ তখন আপনার বোঝা যেত বোলিং। আপনি প্রথম ম্যাচ হেরেছেন, দ্বিতীয় ম্যাচে অনেক টাইট ফাইট করে জিতেছেন, থার্ড ম্যাচে যেহেতু বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ আমাদের লাস্ট সিরিজ, এটা থার্ড ম্যাচেও তো হারার চান্সেস রয়েছে, আয়ারল্যান্ড ভালো খেলছে, তো সেই ক্ষেত্রে তো আপনি ওয়ার্ল্ড কাপের আগে যদি এই সিরিজটা হেরে বসেন, মেন্টালি বাংলাদেশ অনেক পিছিয়ে থাকবে। ডেফিনেটলি আপনার কথা সত্য। আর যদি আপনি হারেন তাহলে মেন্টালি একটা ধাক্কা তো আপনার কাছে আসবেই। তখন আপনার ভেতরে দূরে দূরে একটা অবস্থা থাকবে যেটা আপনার পরবর্তীতে বিশ্বকাপে গিয়ে এফেক্ট করবে। যদিও বিশ্বকাপের আগে 2-1 ম্যাচ আপনি খেলার সুযোগ পাবেন, প্রস্তুতি ম্যাচ থাকে দুটো, অন্য ম্যাচ যদি আপনি আয়োজন করতে পারেন, নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওখানে গিয়ে 2-1 ম্যাচ আয়োজনের ব্যবস্থা করবে নির্দিষ্ট ব্যবস্থাপনায়। তো সেই জায়গা থেকে আমি যেটা বলবো, এখন কোনোভাবেই মানে হারা চলবে না। এই জেতাটা কেন, আপনি প্রসেস ঠিক রাখেন, এবং যেহেতু আপনি সিরিজ 1-1 করেছেন, এইটা কিন্তু ডু অর ডাই ম্যাচ বোথ টিমের জন্য, সিরিজ জেতার জন্য। এবং আয়ারল্যান্ড ডেফিনেটলি চাইবে তারা সিরিজ জিতে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিতে, একটা কনফিডেন্স গ্রো করতে, বিকজ অফ বিশ্বকাপ এই অঞ্চলে তারাও খেলবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের উচিত হবে যে কোনো মূল্যে ম্যাচটা ভালোভাবে কনভিনসিংলি জেতা, আগে ব্যাটিং করেন বা পরে ব্যাটিং করেন, সেই ক্ষেত্রে আপনার স্কোর আপনার চেস করলেও অনেক বড় শুধু স্কোর জেতা না, সেটা চিন্তা জেতা মানে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজটা দেখে মনে হচ্ছে বাংলাদেশের জন্য প্রস্তুতি কম হচ্ছে, আয়ারল্যান্ডের জন্য দুর্দান্ত খুব প্রস্তুতি হচ্ছে। সেকেন্ড আমরা শেষ করবো, একেবারে লাস্ট 30 সেকেন্ডস রয়েছে, বিপিএলটা কতটা বিতর্ক মুক্ত দেখার আশা রয়েছে এবার? আমি মনে করি এবার কিছু সিদ্ধান্ত ভালো হয়েছে, এই সিদ্ধান্তটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে এবং পরবর্তীতে যেটা ওই যে এখনও বিজয় বলছে 30 লাখ টাকা পায়নি, এটা যদি পরবর্তী বিপিএলে এই জায়গাগুলো সিকিউর করতে পারে তাহলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সবাই যে সদিচ্ছা পোষণ করবেন বা সবাই সর্বোচ্চ সাপোর্ট দেবেন তা কিন্তু আমার মনে হয় না। জি, ধন্যবাদ সিকান্দার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।